নমস্কার। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আমরা ভারতের পশ্চিম বাংলায় আছি এবং আমাদের পাশে যে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্রে সম্প্রতি যে বিরাট রাজনৈতিক পালাবদল ঘটেছে, সেই পালাবদলের পরিপ্রেক্ষিতে কিছু কথা রাখছি। আমাদের ফিরে যেতে হবে একটু অতীতে। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তখন ভারত আর পাকিস্তান দুটি দেশের জন্ম হলো। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে বাঙালি সংখ্যাগরিষ্ঠ, পশ্চিম পাকিস্তানে উর্দু রাষ্ট্রভাষা হলেও কিন্তু অন্যান্য ভাষাভাষী আরো 3-4টি ভাষাভাষী লোক সেখানে আছেন। বাংলাদেশের ভূভাগ কম, কিন্তু পশ্চিমবঙ্গের ভূভাগ অনেক বেশি। পশ্চিম পাকিস্তানের ভূভাগ অনেক বেশি, কিন্তু পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি, কিন্তু পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা কম। পূর্ব পাকিস্তানের ভূভাগ কম, কিন্তু পূর্ব পাকিস্তানের সম্পদ বেশি, কিন্তু পশ্চিম পাকিস্তানের ভূভাগ বেশি, কিন্তু পশ্চিম পাকিস্তানের সম্পদ কম। তো স্বভাবত কারণেই সমগ্র পাকিস্তান রাষ্ট্রটির যে রোজগার এবং যে অর্থনীতি, তার বেশিরভাগটার যোগানদার হচ্ছে পূর্ব পাকিস্তান। কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে পশ্চিম পাকিস্তানিদের কাছে, অভিজাতদের কাছে, বড় আমলাদের কাছে পূর্ব পাকিস্তানের যারা ছিলেন সমকক্ষ হলেও তারা সমান মর্যাদা সবসময় পেতেন না। অনেকেই তাদেরকে অবহেলা করতেন। এবং 1970 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও আওয়ামী লীগকে কিন্তু ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। অনেক আলাপ আলোচনার পরে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে দেখা যায় পাকিস্তানের সামরিক বাহিনী বাংলাদেশে ব্যাপক গণহত্যা শুরু করেন। একদিকে রাজনৈতিকভাবে চিহ্নিত করে যেমন গণহত্যা শুরু করেন, তেমনি একদিকে সাম্প্রদায়িকভাবে চিহ্নিত করে আরো ব্যাপক গণহত্যা শুরু করেন। 30 লক্ষ লোকের প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। এবং এই স্বাধীনতার পিছনে যেমন বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের যেমন অবদান আছে, অনেক বুদ্ধিজীবীদের অবদান আছে, তেমনি ভারতবর্ষের সরকার ও সেনাবাহিনীর অবদান আছে। সেখানে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে তারা যুদ্ধ করেছেন, ভারতের সৈনিকরা শহীদ হয়েছেন। বাংলাদেশ রাষ্ট্রটি জন্ম হবার কিছুদিনের মধ্যেই দেখা গেল যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, বাংলাদেশ স্বাধীন হবার পরে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান 1974 সালে সামরিক বাহিনীর কিছু সদস্যের হাতে নিহত হলেন। এবং সামরিক বাহিনীর হাতে নিহত হবার পরে তার কিছু কাল পরেই দেখা গেল যে জিয়াউর রহমান 1977 থেকে 81 সাল ক্ষমতায় আসলেন। এর মধ্যে অন্তর্বর্তী সরকার ছিল, কারণ দেখা গেছে যতবার বাংলাদেশে অভ্যুত্থান হয়েছে বা ব্যাপক রদবদল পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের মধ্যে একটি প্রয়োজনের ভিত্তিতেই যেমন একটি অন্তর্বর্তী সরকারের গঠন হয়েছে, তেমনি পেছনে থেকে যে মূল শাসক নিজের সমস্ত আঁটঘাট বেঁধেছেন এবং শক্তিশালী করেছেন। শেষে সেই অন্তর্বর্তী সরকারকে সরিয়ে দিয়ে সেখানে যিনি মূল পিছন থেকে কলকাঠি নাড়তেন তিনি গিয়ে ক্ষমতায় বসেছেন। এবং এইভাবে বাংলাদেশে অতগুলি পালাবদলের কথা বললে এবং অতগুলি রাষ্ট্রপ্রধানের তালিকা পাঠ করলে কিন্তু এক দীর্ঘ একটি বিবরণ হয়ে যাবে, কাজে দীর্ঘ বিবরণটি রাখা সম্ভব নয়। সংক্ষেপে এইটুকু বলছি যে 77 থেকে 81 সাল পর্যন্ত জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন।
তিনি সামরিক বাহিনীর মানুষ। তিনি সামরিক বাহিনীর থেকে পদত্যাগ করেন এবং সামরিক বাহিনীর লোকদের দ্বারা জন্ম হওয়া রাজনৈতিক দলের নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। এবং তাকে সর্বতোভাবে সহযোগিতা করেছিলেন মোহাম্মদ এরশাদ। তিনিও সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার ছিলেন এবং তিনি ছিলেন জিয়াউর রহমানের উপদেষ্টা। কিন্তু জিয়াউর রহমান খুন হয়ে গেলেন। জিয়াউর রহমান খুন হওয়ার পরেও সাময়িক কালের জন্য, 1.5-2 বছরের জন্য একটা কেয়ারটেকার সরকার হলেও পরবর্তীকালে এরশাদ 1983 সালে ক্ষমতা দখল করলেন। এরশাদ তার 9 বছর ক্ষমতায় ছিলেন। তার ক্ষমতাকালের মধ্যে যতগুলি নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনকে তিনি প্রহসনে পরিণত করেছেন এবং বিরোধীদের প্রতি ব্যাপক দমন পীড়ন করেছেন এবং তার মধ্যে দিয়েই তিনি ক্ষমতায় টিকেছিলেন। কিন্তু দমন পীড়নের মধ্যে দিয়ে ক্ষমতায় টিকে থাকলে কিন্তু জনতা একদিন রুষে দাঁড়াবে। আবার তার পট পরিবর্তন ঘটেছে। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় এসেছেন, কিন্তু শেখ হাসিনা নির্বাচনে হেরে গেছেন এবং খালেদা জিয়া 1991 সাল থেকে 96 সাল এবং পরবর্তীকালে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতা ভোগ করছেন। 2টি টার্মে তিনি ছিলেন। কিন্তু 1909 সালে বাংলাদেশের ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে এবং ব্যাপক গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে খালেদা জিয়া অর্থাৎ প্রয়াত জিয়াউর রহমানের স্ত্রী হচ্ছেন বিএনপির নেত্রী খালেদা জিয়া এবং তিনি তার স্বামীর মতো বা এরশাদের মতো বিরোধীদের ব্যাপক দমন পীড়ন এবং প্রহসনের নির্বাচনের মধ্যে দিয়েই ক্ষমতায় ছিলেন। অর্থাৎ বলা যায় যে বাংলাদেশে কখনো একটি শক্তিশালী, সম্পূর্ণভাবে সুচারুভাবে গঠিত একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করা সম্ভব হয়নি। অনেকটা সম্ভব হয়েছে, তবে অনেকটাই হয়নি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমরা সীমান্তের এপার থেকে যে খোঁজ পাচ্ছি যে শেখ হাসিনার অফিসাররা অর্থাৎ বড় আমলারা, সেনাবাহিনীর বড় কর্মকর্তারা, মন্ত্রিসভার কর্মকর্তারা, নেতারা প্রায় সেই কাগজে এবং বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন আন্দোলনের যে খবর বেরোয় তার মধ্যে দিয়ে জানতে পারি যে তারাও দুর্নীতিতে ছিলেন। স্বভাবত কারণে শেখ হাসিনাকেও কিন্তু প্রবলভাবে বিরোধীদের চাপে রেখে তাকে প্রশাসন চালাতে হয়েছে এবং সংবাদ মাধ্যমে যেটা ভেসে এসেছে যে শেখ হাসিনাও প্রথম নির্বাচনটি তিনি সঠিকভাবে করলেও পরবর্তীকালে প্রথম 2টি নির্বাচন সঠিকভাবে করলেও পরবর্তী 2টি নির্বাচন তিনি প্রহসনে পরিণত করেছেন। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা সেটিকে বলতে হয়, যিনি ক্ষমতার থাকুন না কেন তার বিরুদ্ধে যারা থাকে ষড়যন্ত্র চলতেই থাকে এবং তার বিরুদ্ধে বিপক্ষ যে রাজনৈতিক দল এবং যে রাজনৈতিক ছোট ছোট শক্তিগুলি থাকে তারা যে আন্দোলন করেন তা সেই আন্দোলনের চেহারা কিন্তু কখনোই সবসময় গণতান্ত্রিক থাকে না। সে আন্দোলন অনেকটাই মারমুখী হয়ে থাকে। স্বভাবত কারণে কঠোর হাতে দমন করতে হয়। স্বভাবত কারণে শেখ হাসিনাকেও তার বিরুদ্ধে এই বিষয়টি ঘটেছে। অনবরত বিরোধী পক্ষের চাপ, ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক শক্তির চাপ স্বভাবত কারণে শেখ হাসিনাকে অনেক কড়াভাবে শাসন করতে হয়েছে। কিন্তু একটি বিষয় বলতে হবে যে কড়াভাবে প্রশাসনের হাল ধরা, আমি যেমন ধরবো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, পাশাপাশি যে বিষয়টি বলতে হবে যে দুর্নীতি মুক্ত করতে হবে। আমি যদি দুর্নীতি মুক্ত না করি তাহলে আমার কড়া প্রশাসনিক পদক্ষেপকে সাধারণ মানুষ মানবে না।
বাড়ির পাশে সামরিক অফিসারের বিশাল বাড়ি যখন হয়ে যাবে, যখন মানুষ বলবে যে আজ ছিল ডালখালি কাল ফুলে হয়ে যায় ভরে, কিংবা শহরের উপান্তে প্রাসাদোপম বাড়ি যখন প্রতিবেশীরা দেখবে, স্বভাবত কারণেই যারা সেই দলেরই যুক্ত আছেন, বিরোধিতা তো বলবেই, তারাও কিন্তু মনে মনে ক্ষুব্ধ হবেন। এবং প্রশাসনের সর্বস্তরে দুর্নীতি এবং চিকিৎসা ব্যবস্থার অনুন্নত ব্যবস্থা, এসবের ফলে কিন্তু একটা ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। এবং সর্বশেষ যে ক্ষোভ হয়েছে সেটি হচ্ছে যে সেখানে চাকরিতে একটি কোটা ছিল, অন্যান্য কোটা ছিল, সেই কোটা বিস্তারিত আমি বলছি না। তবে যারা স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের লোকদের এবং স্বাধীনতা সংগ্রামীদের কোটা ছিল, চাকরিতে অগ্রাধিকার ছিল নিশ্চয়ই। যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, স্বাধীনতার জন্য আহত হয়েছেন এবং স্বাধীনতার জন্য লড়েছেন, তাদের নিশ্চয়ই অগ্রাধিকার কিছু ক্ষেত্রে থাকা উচিত, তাদের সম্মান জানানো উচিত। কিন্তু স্বাধীনতা সংগ্রামী পেয়েছেন বা স্বাধীনতার সংগ্রামীর ছেলে পেয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান হয়েছে, কিন্তু তারপরে তার নাতিকেও কর্ম দিতে হবে এবং সেই বিরাট পরিমাণ সেই কোটা 30% কোটা। স্বভাবত কারণেই ছাত্র সমাজের মধ্যে একটি ক্ষোভ ছিল, এই কোটা বিরোধী তারা আন্দোলন করে এবং তাদের কথা হচ্ছে যে এই কোটার মধ্যে থেকে আওয়ামী লীগের হাসিনা সরকার ব্যাপকভাবে স্বজন পোষণ করছেন বা দলীয় লোকদের কর্মসংস্থান করছেন। এই আন্দোলনও কিন্তু হলেও এই আন্দোলনের উপরও কিন্তু শাসকদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আক্রমণ শানিত হয় এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ধরপাকড় শানিত হয় এবং সরকারকেও গুলি চালাতে হয়, অনেকের প্রাণ যায়। এটা একটা অনেক সাবধানতার সঙ্গে দেখা গিয়েছে, করা উচিত ছিল। কিন্তু এর ফলে সরকার, এরপরে সুপ্রিম কোর্টে মামলা হয়, সুপ্রিম কোর্টে সেই চাকরির সংরক্ষণ খারিজ হয়ে যায়। খারিজ হওয়া সত্ত্বেও যেহেতু ছেলেরা মারা গেছে, অনেক ছেলে শহীদের মৃত্যুবরণ করেছে, স্বভাবত কারণেই চাপ আসে এবং বিপক্ষ রাজনৈতিক শক্তিও এই চাপে যুক্ত হয় এবং তারাও ক্ষমতার লোভ হয়। আন্দোলনটা ছাত্ররা করলো যে হাসিনাকে পদত্যাগ করতে হবে। গত 8ই মার্চ ব্যাপক সমাবেশ হয়েছিল, সেনাবাহিনীর পক্ষ থেকে খবর দেওয়া হয় যে ব্যাপক সেনাবাহিনী আসছে এবং তিনি তখন সেনাবাহিনীর সহায়তায় ভারতে চলে আসেন, সেনাবাহিনীর বিমানে আসেন। কিন্তু সেখানে হাসিনা আসার পরে সেখানে কয়েকদিন, 5 তারিখে তিনি এসেছেন এবং তিনি বাংলাদেশ ছেড়ে এসেছেন এবং এটা বিতর্কিত যে কেউ বলছেন তিনি পদত্যাগ করেছেন, কি তিনি পদত্যাগ করে আসেননি। কিন্তু বিষয়টি হচ্ছে যে তার পরবর্তীকালে সেই দিন থেকেই সারা বাংলাদেশ, ঢাকা সহ ব্যাপক ভাঙচুর, অনেক ঐতিহাসিক স্মৃতিসৌধ এবং স্বাধীনতা সংগ্রামের স্মারক, জাতির পিতা বঙ্গবন্ধুর মুরালে আঘাত করে তাকে বিনষ্ট করা, এইসব কাজ চলেছে। পুলিশদের খুন করা হয়েছে এবং খুনের বদলে আরেকটি খুনের রাজনীতি শুরু হয়েছে এবং বিরোধী রাজনৈতিক দলের লোকদের খুন করা শুরু হয়েছে এবং সংখ্যালঘুদের উপর একটি অপবাদ, তারাই শেখ হাসিনাকে ভোট দেন, শেখ হাসিনার সরকারকে তারাই পক্ষে থাকেন হাজার অন্যায় সত্ত্বেও। এবং সাম্প্রদায়িকভাবে হিন্দুদের উপর ব্যাপক আক্রমণ শুরু হয়েছে এবং সেখানে নিহত আহত হয়েছেন, মন্দির ভাঙা হয়েছে এবং সংখ্যালঘুদের যে ব্যবসা কেন্দ্র সেগুলি লুট হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, একটা সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছেন। এর মধ্যে দিয়েও ছাত্র জনতা কিছু মন্দির পাহারা, কিছু হিন্দু অর্থাৎ সংখ্যালঘু চত্বর পাহারা দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং আমরা দেখলাম আওয়ামী লীগের পক্ষ থেকেও
দক্ষিণবঙ্গে সেখানে পশ্চিমবাংলা সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক জমায়েত হচ্ছে এবং সেখানে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে, সেনাবাহিনীর লোকদের আক্রমণ করা হচ্ছে, অর্থাৎ একটা অরাজকতা চলছে। আমরা মনে করি যে গত 8 তারিখে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, 17 জন উপদেষ্টা হয়েছেন, তাদের দপ্তর ভাগ হয়েছে। এ মতাবস্থায় সব দেশেই একটি, এবং তাদেরকে তত্ত্বাবধায়ক মন্ত্রী বলা হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে উপদেষ্টা, এবং মুখ্য উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের এবং স্বল্প সঞ্চয়ের যে উদ্গাতা এবং বিখ্যাত অর্থনীতিবিদ, যার প্রায় 48টা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট আছে এবং সারা বিশ্বে তিনি সমাদৃত, নন্দিত, তাকে সেই সরকারের প্রধান করা হয়েছে। কিন্তু সরকারের প্রধান হলেও এই সরকারের কাছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যে বাংলাদেশকে সংযত করা, কারণ এক বিশৃঙ্খলার বিরুদ্ধে আরেকটা বিশৃঙ্খলা শুরু হয়েছে। অনেকে বলছেন যে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, বিপ্লবের পরে কাজে একটি উশৃঙ্খলতা কিছুদিন থাকে। তারা বিপ্লব মানতে পারেন, আমরা চোখে দেখিনি, কিন্তু একটা রাজনৈতিক পালাবদল ঘটেছে। তাই এটি বিপ্লব মনে করে বিশৃঙ্খলা হবে, তাহলে বলতে হবে যারা আন্দোলন করেছেন, যারা রাজনৈতিকভাবে সহায়তা করেছেন, যারা তদারকি সরকারে এসেছেন, তাদের জনগণের উপর অবশ্যই, আমি বলছি না কন্ট্রোল নেই, তাদের জনগণকে নিয়ন্ত্রণ করা উচিত এবং জনগণের উপর নিয়ন্ত্রণ করে একটা শান্তির পরিবেশ ফিরে আসুক। পরিশেষে যে কথা বলবো, আমার প্রতিবেশী দেশ বাংলাদেশের শান্তি ফিরিয়ে আসুক, সমৃদ্ধির পথে এগিয়ে যাক। কিছু দুর্নীতির বিষয় থাকলেও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা সহ বহু পরিকাঠামো অনেক উন্নতি হয়েছে। সেখানে সম্পদ বন্টনের বৈষম্য থাকলে জাতীয় আয় অনেক বেড়েছে এবং বিভিন্ন মানুষের জীবনমানের অনেক সূচকে তারা ভারতের থেকে এগিয়ে আছেন শেখ হাসিনা সরকারের আমলে। তো কাজেই বলবো যে নতুন সরকার দুর্নীতিমুক্ত একটি প্রশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন আমরা প্রত্যাশা করি, এবং বাংলাদেশের মধ্যে শান্তি প্রত্যাশা করি, এবং বাংলাদেশের পথে আমাদের প্রতিবেশী সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এই কামনা করে সকলকে অভিনন্দন জানিয়ে আমার উপস্থাপনা শেষ করছি। নমস্কার।